2026 এপ্রিলের 30 তারিখ পুলিশ নিজের পোশাক পরিবর্তন করে একদম একটা অন্য রূপ ধরে একটা ফ্যাক্টরিতে ঢোকে এবং সেই ফ্যাক্টরিতে অনেক মাইগ্রেন্ট ওয়ার্কার যারা বিহার, উত্তরপ্রদেশ এইসব জায়গা থেকে এসে কাজ করে। তো দিল্লির সেই ফ্যাক্টরিতে পুলিশ ঢুকে এক এক করে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়। এবার এক ফ্যাক্টরি ওয়ার্কার তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা কারা, আপনারা এই ব্যাপারে কেন জিজ্ঞাসাবাদ করছেন। তখন তারা বলে আমরা জনগণনা করতে এসেছি, এই কারণে এই ইনফরমেশনগুলো দরকার আছে। তখন আর এক ফ্যাক্টরি ওয়ার্কার বলে যে আরে সেটা তো আমাদের গ্রামে হবে। তখন যারা জনগণনা করতে এসেছিল মানে পুলিশ, তারা বলে যে হ্যাঁ গ্রামে তো হচ্ছে, কিন্তু তোমরা তো আছো শহরে, বাড়ি থেকে অনেক দূরে, তাই তোমাদের জন্য এই স্পেশাল ব্যবস্থা। তো এবার পুলিশ এই রূপ ধরে ওই ফ্যাক্টরিতে এক এক করে সবাইকে জিজ্ঞাসা করতে থাকবে এবং ইন দ্য লাস্ট একজন ফ্যাক্টরি ওয়ার্কারকে জিজ্ঞাসা করে, সে তার সমস্ত ডিটেলস বলে অ্যান্ড দেন সেই টিম দেখতে পায় যে ওখানে এক বৃদ্ধ চুপচাপ বসে আছে। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে আঙ্কেল আপনি কোথা থেকে এসছেন, আপনি কি এই ফ্যাক্টরিতে কাজ করেন, তখন লাস্ট যে ব্যক্তিকে তার নাম, ঠিকানা, বাড়ি কোথায়, তার কটা বাচ্চা আছে, তার ওয়াইফ, তার মায়ের নাম সমস্ত কিছু জিজ্ঞাসা করা হয়েছিল, সে বলে যে ওটা আমার বাবা, আপনারা আমাকে জিজ্ঞাসা করুন। তখন জনগণনার সেই টিম বলে যে না, আপনাকে জিজ্ঞাসা করলে হবে না, এটা একটা সরকারি কাজ, তো প্রত্যেক ব্যক্তি তার নিজের ইনফরমেশন দেবে, অন্যের কাছ থেকে আমরা ইনফরমেশন নেব না। তো সেই বৃদ্ধ মানুষ, সে কিন্তু ফ্যাক্টরিতে কাজ করতো না, সে তার ছেলেকে দেখতে এসেছিল এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় তার নাম কি, সে একটা অদ্ভুত জিনিস বলে। সে বলে যে আমার নাম আমি নিজেই জানি না, আমাকে সবাই চন্দু চাচা বলে ডাকে। পুলিশ নামটা লেখে, তার বয়স সেই সময় 86 ছিল, তার ওয়াইফ মারা গেছে, এই সমস্ত কিছু জানার পর চুপচাপ ওই ফ্যাক্টরি থেকে বেরিয়ে যায়। এবং এই ফ্যাক্টরি থেকে বেরিয়েই তাদের কাজ শেষ হয়নি, অ্যাকচুয়ালি পুলিশের আর একটা টিম তারা বাইরে ছিল, তারা আবার ফ্যাক্টরির মধ্যে ঢুকে। এবার পুলিশকে দেখে ফ্যাক্টরির প্রত্যেকটা কর্মচারী ভয় পেয়ে যায়, ফ্যাক্টরির মালিকও চলে আসে। পুলিশ বলে যে আমাদের একজনকে দরকার। তাদের কাকে দরকার? চন্দু চাচাকে দরকার। তারা চন্দু চাচার সামনে গিয়ে বলে যে 40 বছর হয়ে গেছে, আপনাকে অনেক খোঁজা হয়ে গেছিল, চন্দ্রশেখর চলো এবার তোমার জেল যাওয়ার পালা। চন্দ্রশেখরের ছেলে সেখানেই দাঁড়িয়েছিল, সে তো ওই ফ্যাক্টরিতেই কাজ করে। সে তার বাবাকে জেলে যেতে দেখে রীতিমতন অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে পুলিশকে যে কেন আমার বাবাকে আপনারা জেলে নিয়ে যাচ্ছেন, এই জেলে কেন 86 বছরের বৃদ্ধ মানুষ চন্দ্রশেখর, যে নিজেকে পরিচয় দিয়েছিল চন্দু চাচা, সে জেলে কেনই বাজাবে? তার পিছনে কারণটা জানতে গেলে আপনাকে অনেকটা ব্যাকে যেতে হবে, অ্যাকচুয়ালি 40 বছর ব্যাকে যেতে হবে। এবং এই 40 বছরের আগেও একটা পার্ট আছে। চন্দ্রশেখর সেই সময় দিল্লিতে কাজ করে, দিল্লিতে সে প্রিন্টিং প্রেসের সাথে যুক্ত আছে। প্রিন্টিং প্রেসে কাজ করতে করতে সে মোটামুটি একটা ভালো পয়সা ইনকাম করে নিয়েছে এবং একটা সময় সে মনে করে যে অনেক তো হলো অন্যের আন্ডারে কাজ করা, এবার নিজের একটা কাজ শুরু করা যাক। সে প্লাইউডের ব্যবসা শুরু করে। সেই সময় ভারতে নতুন নতুন প্লাইউড এসেছে এবং প্লাইউডের প্রচলন আস্তে আস্তে বাড়ছেও, তো সেই ক্ষেত্রে ওই ব্যবসাটা লাভজনক ছিল। সে তার একটা অ্যাসিস্ট্যান্ট রাখে, তার নাম হচ্ছে লাভকুমার। লাভকুমারকে 1986-85 এই সাল নাগাদ 300 টাকা মাইনে দিত এই চন্দ্রশেখর। চন্দ্রশেখরের ব্যবসা ভালো চলছিল, কিন্তু চন্দ্রশেখরের একটা হিস্ট্রি ছিল। চন্দ্রশেখর গরিব ফ্যামিলিতে বড় হয়েছে বিহারের নালন্দাতে। এখনকার দিনেই বিহারের অবস্থা খুব বাজে, আর সেই 1985 সাল নাগাদ বিহারের অবস্থা আরোই খারাপ ছিল। সেই কারণে চন্দ্রশেখর যেহেতু একটা গরিব ফ্যামিলিতে বড় হয়েছে, সেহেতু তার মেইন টার্গেটই ছিল টাকা ইনকাম করা, এবং সেই সময় টাকা ইনকাম করার একটাই উপায় তার কাছে সামনে খোলা ছিল, সেটা হচ্ছে দেশের বড় 4টে শহর চেন্নাই, কলকাতা, দিল্লি অ্যান্ড মুম্বাই, কোথাও একটা গিয়ে লেবারের কাজ শুরু করা, আস্তে আস্তে নিজের ইনকাম বাড়িয়ে একটা ভালো জায়গায় যাওয়া এবং ফ্যামিলিকে ভালো রাখা। চন্দ্রশেখরও ওটা করছিল। চন্দ্রশেখরের বিয়ে হয়ে গেছিল, যাকে বিয়ে করেছিল সেও ছিল বিহারের মেয়ে, তার একটা মেয়ে হয় এবং 2টো পুত্র সন্তান হয়। ওভারঅল হ্যাপিলি একটা ম্যারিড লাইফ ছিল চন্দ্রশেখরের। কিন্তু
1986 19শে অক্টোবর এই ফ্যামিলিটা রীতিমতন তছনছ হয়ে যায়। ওই দিন দুপুরবেলা চন্দ্রশেখর যখন কাজে যায় তখন সে লাভকুমারকে বাড়িতে পাঠায় খাবার আনার জন্য, কিন্তু ওই যে লাভকুমার বাড়িতে গেল সে আর রিটার্নই করে না। এবার যখন সে রিটার্ন করে না তখন চন্দ্রশেখরও বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু এই যে চন্দ্রশেখর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে আর কোনোদিনও বাড়িতে যায়নি। সে কোথায় গেল সেটা কেউ জানতেই পারলো না। এবার বেশ খানিকক্ষণ কেটে যায়। লাভকুমার বাড়ির মধ্যে থেকে, মানে যেখানে সে কাজ করতো সেখান থেকে চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকে। দিল্লির ওই শান্ত কলোনিতে হঠাৎই লাভকুমারের চিৎকারে সবাই বাইরে বেরিয়ে ওই বাড়ির সামনে চলে আসে। তারা ওই বাড়িতে এন্ট্রি নেয়। দেখা যায় যে বাড়ির একদম সামনের দিকে একটা রুমের মধ্যে তালা বন্ধ অবস্থায় আছে, তাকে কেউ বেঁধে রেখেছে। তাকে খোলা হয়, খোলার পরেই সে বলে, ম্যাডামকে দেখুন, ম্যাডামকে দেখুন। সবাই ঘরের মধ্যে যায়, গিয়ে দেখে চন্দ্রশেখরের ওয়াইফ মৃত অবস্থায় পড়ে আছে। তার 3 সন্তান এই সময় স্কুলে ছিল। চন্দ্রশেখর কোথায়? সবাই চন্দ্রশেখরকে খোঁজাখুঁজি শুরু করে। এর মধ্যে পুলিশও চলে এসেছে। পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের প্রথমেই লাভকুমারকে জিজ্ঞাসা করা হয় যে এই বাড়িতে সারাদিনে কি হয়েছিল। সে একদম ক্লিয়ারলি বলে যে স্যার, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না, আমি খাবার নিতে এসেছিলাম। সেই সময় আমার বাবু, মানে যে আমাকে কাজে রেখেছে চন্দ্রশেখর, এবং তার 2 সঙ্গী হঠাৎই আমাকে পিছন থেকে জাপটে ধরে আমাকে মারতে শুরু করে। আমার মুখ, হাত, পা সমস্ত কিছু বেঁধে এই ঘরে আমাকে তালা বন্ধ অবস্থায় রেখে দেয়। তারপর কি হয়েছে আমি কিচ্ছু জানি না। পুলিশ লাভকুমারের কথা শুনে একদমই বিশ্বাস করে না। তারা বুঝতে পারে এই লাভকুমারই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়ে এই নাটকটা করছে। পুলিশ লাভকুমারকে থানাতে নিয়ে যায়। তার সাথে কারো যোগাযোগ আছে কিনা সেটাও দেখার চেষ্টা করে। এই লাভকুমারও কিন্তু অ্যাকচুয়ালি দিল্লি থেকে বিলং করতো না, তার অ্যাকচুয়াল বাড়ি কিন্তু বিহারেই ছিল। এবার বিহারে কোনো ব্যক্তির সাথে সে কি এই কর্মকাণ্ড ঘটিয়েছে, মেনলি হয়তো চুরি করেছে। কিন্তু এই সমস্ত দিক দেখার পর পুলিশ বুঝতে পারে এই লাভকুমার হয় খুব ভালোভাবে সমস্ত নাটকটা করছে, নয়তো সে একদম নির্দোষ। লাভকুমারকে অনেক জিজ্ঞাসাবাদের পরেও সে কিন্তু একই কথায় আটকে ছিল, সেটা হচ্ছে আমি কিছুই করিনি। যাকে মারা হয়েছে তার হাজব্যান্ড, মানে আমার বাবু যে আমাকে কাজে রেখেছিল চন্দ্রশেখর, এবং তার 2 সঙ্গী এই কর্মকাণ্ডই ঘটিয়েছে। এবার পুলিশ চন্দ্রশেখরের খোঁজ শুরু করে। চন্দ্রশেখরকে যতক্ষণ তারা পাবে না ততক্ষণ এই কেসের রহস্য তারা ভেদ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে চন্দ্রশেখরকে তারা খোঁজা শুরু করে। 1986 সেই অক্টোবরে সেই যে চন্দ্রশেখরকে খোঁজা শুরু হলো তাকে আর পাওয়া যায় না। 1987 চলে আসে, 88 চলে আসে, এবং সেই সময় তাকে শেষমেশ ভাগোড়া ঘোষণা করে দেওয়া হয়। 1990 সাল চলে এসেছে। ততদিনে চন্দ্রশেখরকে খুঁজে পাওয়া যায়নি। মার্ডার মিস্ট্রি আনসলভড আছে। লাভকুমার সে বাইরে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে এবং এই কেসটা আস্তে আস্তে কোল্ড কেসে রূপান্তরিত হয়। এইদিকে চন্দ্রশেখরের যে ওয়াইফ ছিল তার যে ফ্যামিলি আছে তারা চন্দ্রশেখরের যে 3 সন্তান আছে তাদেরকে প্রথমে বিহারে নিয়ে যায়, এবং সেই বিহারে নিয়ে যাওয়ার পর তারা কি করবে এদেরকে নিয়ে? যেহেতু তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, সেহেতু এদেরকে তারা অনাথালয়তে দিয়ে দেয়, এবং তারপর থেকে সেইভাবে আহামরি তেমন কোনো আর কন্ট্যাক্ট ছিল না। ফ্যামিলি জাস্ট জানতো যে এই অনাথালয়ে আমরা দিয়ে এসেছি, মাঝে মাঝে গিয়ে তারা খোঁজ খবর নিত। এই 3 সন্তানের জীবন খুবই বাজে হয়ে যায়। এরপর দীর্ঘ একটা টাইম কেটে যায়। সবাই চন্দ্রশেখরের কথা ভুলে যায়, চন্দ্রশেখরের ওয়াইফের কথা, তার 3 সন্তানের কথা ভুলে যায়। লাভকুমারও বিন্দাস বাইরে ঘুরতে থাকে। হঠাৎই 2026 সালে পুরনো যত আনসলভড কেস আছে সেইগুলো নিয়ে সিনিয়র অফিসাররা একটা মিটিং করে, এবং তারা ডিসাইড করে যে এক এক করে মডার্ন টেকনোলজি দ্বারা সমস্ত কেসগুলো সলভ করা হবে। তারা চেষ্টা শুরু করে। তাদের সামনে এই চন্দ্রশেখর অ্যান্ড তার ওয়াইফের যে মৃত্যুর কেস আছে সেটার ফাইল আসে। তারা তদন্তটা আবার রিওপেন করে, এবং এই রিওপেন করতেই তারা ভাবে যে কাকে দিয়ে এই ইনভেস্টিগেশনটা করানো যায়। তারা এক কনস্টেবলকে ডাকে। কনস্টেবলের অ্যাকচুয়ালি পৈতৃক বাড়ি ছিল বিহারের নালন্দাতে, তো তাকে দায়িত্ব দেওয়া হয়। তার নাম হচ্ছে রোশন। এবার রোশন সে নালন্দাতে যায়
সেখানে গিয়ে চন্দ্রশেখরের যে পুরনো বাড়ি ঘর ছিল সেখানে যায়। সেখানে যাওয়ার পর জানতে পারে এই সমস্ত কিছুই দীর্ঘকাল আগে চন্দ্রশেখর বিক্রি বাট্টা করেই দিল্লি চলে গেছিল। তার অ্যাকচুয়ালি তার নিজের গ্রামের সাথেই তেমন কোনো কানেকশন নেই এবং দীর্ঘ 50 বছর তাকে কেউ দেখেইনি। নিউ জেনারেশন তাকে তো চেনেই না, একদম যাদের অনেক বয়স হয়ে গেছে তারা ছাড়া এই চন্দ্রশেখরকে কেউ আইডেন্টিফাই করতে পারেনি। তো এবার বড় বিপদে পড়ে যায়, তাকে খুঁজতে হবে। এবার সে ভাবে চন্দ্রশেখরের যে ওয়াইফ ছিল সেই ওয়াইফেরও তো একটা ফ্যামিলি বিহারেই আছে, তাদেরকে সে খুঁজে বার করে সেখানে যায়। এবং সেখানে যাওয়ার পর তারা জানতে পারে চন্দ্রশেখরের 3 সন্তানকে তারা অনাথালয়তে দিয়ে দিয়েছিল। কনস্টেবল রোশন ভাবে যে চন্দ্রশেখরের যে 3 সন্তান ছিল তাদেরকে খুঁজে বার করা যাক, এবং তাদেরকে খুঁজতে গিয়ে চন্দ্রশেখর দিল্লিতে আগে যেখানে থাকতো সেইখানে সে যখন যায় সে দেখতে পায় যে সেই বাড়ি ঘর কিচ্ছু নেই, সেখানে অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বড় বড় বিল্ডিং হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সে আবার ফেল্ড হয়ে যায়। এবার চন্দ্রশেখরের ওয়াইফের যে ফ্যামিলি আছে তাদের সাথে সে আবার কন্ট্যাক্ট করে এবং যে অনাথালয়তে এই 3 সন্তানকে দেওয়া হয়েছিল সেখানে গিয়ে তাদের খোঁজ খবর নিতে শুরু করে এবং তারা জানতে পারে চন্দ্রশেখরের মেয়ে সে বিহারে বিয়ে করে একদম হ্যাপিলি সেটেলড আছে এবং তার 2 যে ছেলে ছিল তারা দিল্লিতে বিয়ে করে সন্তান সন্ততি নিয়ে খুব সুখে আছে এবং তারা দুজনেই ফ্যাক্টরিতে কাজ করে। এইবার পুলিশ ভাবে যে আপাতত 3 সন্তানকে পাওয়া গেছে, এই 3 সন্তান তাদের উপর নজরদারি রাখতে হবে, তাদেরকে ডাইরেক্টলি কিছু জিজ্ঞাসা করা যাবে না। কেননা যখন তাদের মায়ের মৃত্যু হয়েছিল এবং সেই মৃত্যুর পিছনে যা যা কারণ ছিলই না কিনা, তাদের বাবা আদতেও মেরেছে কিনা এই ব্যাপারটা তো পুলিশ কিছুটা কনফার্ম হলেও কিছুটা কনফিউশনে আছে, যতক্ষণ না তারা চন্দ্রশেখরকে ধরতে পারবে। তো তাদের বাবা তাদেরকে নিশ্চয়ই বলবে না যে আমি তোদের মাকে মেরেছি। তো সেই ক্ষেত্রে লুকিয়ে লুকিয়ে পুলিশ এই 3 সন্তানের কল ডিটেল রেকর্ডগুলো চেক করতে থাকে এবং একটা জিনিস সিমিলার তারা পায়, সেটা হচ্ছে একটা নাম্বার, যে নাম্বারটা হরিয়ানা থেকে কন্টিনিউয়াসলি এই 3 জনকে ফোন করতো। এই নাম্বারটা যখন পুলিশ চেক করে তখন তারা দেখতে পায় যে এই নাম্বারটা চন্দ্রশেখরের নাম নিয়ে নয়, অন্য একজনের নামে। কিন্তু মানুষ তো আইডেন্টিটি চেঞ্জ করতেই পারে। তো সেই ক্ষেত্রে পুলিশ নজর রাখছিল, যে ফ্যাক্টরিতে 2 সন্তান কাজ করে সেগুলোর উপরেও নজর রাখছিল এবং নজর রাখতে রাখতে তারা জানতে পারে ওই ফ্যাক্টরিতে চন্দ্রশেখরের যে 2 সন্তান কাজ করে তাদের সাথে দেখা করতে এক বৃদ্ধ মাঝে মাঝে আসে। এবার ফোকাসটা সেই দিকেই চলে যায়। এই রকমই একটা দিন যেদিন পুলিশের কাছে খবর আসে সেই বৃদ্ধ ওই ফ্যাক্টরিতে গেছে, পুলিশ জনগণনার নাম করে ওই ফ্যাক্টরিতে ঢোকে এবং ওই ফ্যাক্টরিতে ঢুকে ওই বৃদ্ধকে যেই জনগণনার ব্যাপারে জিজ্ঞাসা করে এবং সে যখনই তার নামটা তখনই চন্দু চাচা বলে তখনই পুলিশের সন্দেহ হয়। পুলিশ ভাবে একে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাক। পুলিশ তাকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং ইন দ্য লাস্ট সে সমস্ত কিছু স্বীকার করে নেয়। কিন্তু সবথেকে বড় কারণ হচ্ছে কেন সে তার ওয়াইফকে সেই সময় মেরেছিল, তার কি একটা অবৈধ সম্পর্ক ছিল? সে বলে যে না, আমার কোনো অবৈধ সম্পর্ক ছিল না, কিন্তু আমার ওয়াইফ সে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল, সেটা আমি মানতে পারিনি এবং এই কারণেই আমি আমার ওয়াইফকে মেরে পালিয়ে যাই। দীর্ঘ সময় নানান জায়গায় পালিয়ে আমার একটা সময় মনে পড়ে যে আমার সন্তানরা তারা এখন কি করছে, এই কারণে তাদের সাথে আমি আবার যোগাযোগ করি। পুলিশ এবার চন্দু চাচার যে 3 সন্তান আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে। তারা বলে যে হ্যাঁ, আমরা জানতাম বাবা মাকে মেরেছি, কিন্তু আমাদের বাবার সাথে দীর্ঘদিন আমাদের কন্ট্যাক্ট ছিল না। 6-7 বছর আগে হঠাৎই সে কল করে পুরো ব্যাপার বলে এবং সে বলে যে আমি তোদের মাকে মারিনি, আমাকে মিথ্যে ফাঁসানো হয়েছিল, যদিও আমি সাজা খেটে বেরিয়ে এসেছি। তো যেহেতু বাবা সাজা খেটে বেরিয়ে এসেছে এবং বাবার নামে নাকি মিথ্যে দোষ দেওয়া হয়েছিল, তো আমরা কাকে বিশ্বাস করব? অবশ্যই বাবাকে বিশ্বাস করব। কিন্তু এখন আপনাদের এই তদন্ত দেখে এবং বাবার স্বীকারোক্তি দেখে এটুকুই বুঝতে পারছি যে আমাদের মাকে আমাদের বাবাই মেরেছিল। কিন্তু তার সন্তানরা তখন দুঃখে ছিল, তার কারণ মাকে তো অনেক আগেই মেরে দেওয়া হয়েছে, তারা বাবা ছাড়া মা ছাড়া বড় হয়েছে, ফ্যামিলি ছাড়া বড় হয়েছে, ভালোবাসা ছাড়া বড় হয়েছে। কিন্তু তাদের বাবার বয়স এখন 86 হয়ে গেছে। এই বয়সে সেই বেচারা জেলে যাবে, এই নিয়ে তাদের সন্তানরা একটু কেমন করছিল। কিন্তু যদিও একটা কথা আছে, পাপীর পাপের ক্ষমা কখনোই হয় না। তো সেই রকমই চন্দ্রশেখর ওয়াইফ যাই করুক না কেন,
খুন কখনো সলিউশন না। তো তার জন্য এই বৃদ্ধ বয়সে জেল যাওয়াটাই একমাত্র পথ হয়েই দাঁড়িয়েছে। তো শেষমেশ 40 বছর পর একটা মার্ডার মিস্ট্রি সলভ হলো অ্যান্ড লাভ কুমার সে বেঁচে আছে কি না আমি জানি না, কোনো নিউজে দেখতেও পেলাম না, সে তার সমস্ত গ্লানি থেকে মুক্তি পেল। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং আনন্দ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।